স্যার, হ্যাঁ বল। স্যার বলছিলাম আপনি ওই আগের দিন ওই লাস্ট যেটা থমসন কনস্ট্রাকশন অ্যালগরিদমটা পড়ালেন না? ফাংশন যেতে বলি কম্পাইলার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কম্পাইলার ডিজাইনের কথা বলছি, কম্পাইলার ডিজাইনে। ওই স্যার ওটার এক্সাম্পলটা আর ওই ফাংশন অ্যালগরিদমটা একটু স্যার আগে একটু মানে বলে দেবেন স্যার, মানে একটু ভালো করে। আমি এক্সাম্পল কিছু বলিনি তো, আমি কিছু বলেছিলাম না। এটা স্যার আপনি স্টেপ ওয়ান স্টেপ টুটা বুঝিয়েছিলেন, তারপর একটা বলেছিলেন যে ও এই কনস্ট্রাকশন। দুটো, হ্যাঁ ওটা কিছু না, ওটা হচ্ছে বেসিক্যালি যখন ওটা দুটো ইয়ে থাকবে, ইউনিয়ন অপারেশন থাকবে, তখন এগ্রি করে দুটো আমাকে প্রসেস করতে হবে। এই হচ্ছে ফাংশন, যেটা আমি করেছিলাম সেটাই ফাংশনাল হবে। বেসিক্যালি আমরা যখন ইয়েটা করলাম যে দুটো ভেঙে দুটোকে যখন করলাম সেটাই ওটা স্পেশালিটি কিছু নয়, ওটা ওই প্রসেসটারই ফাংশনাল বলুন বলবো যেটা আমরা করবো। যেমন আমরা বলেছিলাম যে ক্লাস সেরকম একটা কিছু, তখন একটা ইউনিয়ন আর একটা করি, তখনই সেটা স্যার ব্যাপারটা একটু ক্লিয়ার করে একটু বলে দিন, আমার ঠিক বুঝতে পারছি কি না। আর কিছু না, ওটা সিম্পল। দুটো এ আছে, একটা প্লাস আর একটা, যেমন আমি যদি বলি এ প্লাস বি, তাহলে হয় এ হবে নয় বি হবে। তো সেই জন্য ওটা আমরা দুটো রেগুলার এক্সপ্রেশনে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে ফার্স্ট রেগুলার এক্সপ্রেশন আর সেকেন্ড রেগুলার এক্সপ্রেশন দুটো যখন আমরা ইয়ে করবো, কি বলে ওটাকে, দুটো যখন আমরা কনক্যাটিনেট করুন। কর্ডিনেট না, মানে আমরা হ্যাঁ ইউনিয়ন করবো, তখন সেটা ইউনিয়ন বলা ঠিক না, কনকার্ডিনেশন না, কনকার্ডিনেশন করবো তখনই আমরা এই প্রসেসটাকেই ফাংশন। হ্যাঁ এমন কিছু হবে। ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা যেটা করবো দ্যাট ইজ সিপিইউ শিডিউলিং। ঠিক আছে, আমরা সিপিইউ শিডিউলিং আমরা একটুখানি আগে কিন্তু বলেছিলাম যে কত রকমের শিডিউলিং আছে, মিড শিডিউলিং, লং টার্ম শিডিউলিং, এসবগুলো বলেছিলাম। কিন্তু আমরা এবারে আরেকটু ডিপে ঢুকবো এবং সেগুলোকে আমরা একটুখানি ইয়ে করবো। আমরা আজকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম তো সলভ করবো, সেটা করার আগে আমি প্রথম কয়েকটা জিনিস একটু ডিফাইন করে নেবো। ফার্স্ট হচ্ছে শিডিউলিং বলতে আমরা বেসিক্যালি কি বুঝি এবং কেন আমরা শিডিউলিং করি। এক কথায় বলতে গেলে, যখন কোনো প্রসেস এক্সিকিউটেড হয়, আমি যে কোনো একটা প্রসেসের মধ্যে basically, ইয়ের মধ্যে অনেক রকম প্রসেস থাকে, এবং এই প্রসেসগুলো যখন এক্সিকিউট করে, যখন আমরা ইয়েতে এক্সিকিউট করবো প্রসেসগুলোকে, তখন আমরা একটা পার্টিকুলার সিকোয়েন্সে মেনটেন করার চেষ্টা করি। যদিও করি আমরা নয়, করি আমরা ওয়েস অ্যাকচুয়ালি করে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস ডেভেলপ বাই হিউম্যান, সুতরাং আমাদের চিন্তা ভাবনাটাই প্রোগ্রামে রিফ্লেক্টেড হয় বলে আমরা আমরা করছি বলি। তো সেখানে যদি একটা কোনো পার্টিকুলার শিডিউল মেনটেন করা হয় এমন ভাবে যাতে আমার প্রসেসে আননেসেসারিলি কোনো রকম ওয়েট করতে না হয়, সিপিইউ কে বেশিক্ষণ আমরা ইউজ করতে পারি, এইসব নানা রকম প্যারামিটার্স আছে যেগুলোকে দিয়ে আমরা বলতে পারি যে শিডিউলিংটা করাটা দরকার। The first CPU scheduling আমরা যখন বলছি, অ্যাকচুয়ালি CPU scheduling মানেই হচ্ছে প্রসেস শিডিউলিং। প্রসেস কাকে বলে আমি প্রথম দিনই বলেছিলাম, প্রোগ্রাম ইন এক্সিকিউশন ইজ প্রসেস। ঠিক আছে, তাহলে ফার্স্ট কনসেপ্ট যেটা সেটা হচ্ছে শিডিউলিং। Scheduling. What is scheduling? Scheduling actually আমরা এগুলো একটু ডিফাইন করে নেব। Scheduling refers to the set of policy and mechanism that an OS support for determining
order of execution of the pending job and that is actually the classical definition of the scheduling. কি বললাম? The scheduling refers to the state of policies. এখন পলিসি মানে কি? State of policies আমরা নরমালি পলিসিটাকে বলে, পলিসি হচ্ছে আমাদের কিছু রিকোয়ারমেন্ট বা আমাদের কিভাবে আমরা একটা জিনিসকে এক্সিকিউট করবো। এক্সিকিউট মানে শুধুমাত্র প্রসেস এরকম নয়, আমরা বলি আমাদের একটা প্ল্যানকে এক্সিকিউট করবো, সেটাকেও কিন্তু আমরা পলিসি বলি, ঠিক আছে? তাহলে সেট অফ পলিসিস অ্যান্ড মেকানিজম। মেকানিজম মানে হচ্ছে বেসিক্যালি হাউ টু ইমপ্লিমেন্ট সাম পলিসি, দ্যাট ইজ মেকানিজম। দ্যাট অ্যান্ড ওএস সাপোর্ট ফর ডিটারমাইনিং দ্য অর্ডার অফ এক্সিকিউশন। অর্ডার অফ এক্সিকিউশন মানে হচ্ছে, ধর আমি বললাম 5টা প্রসেস, P1, P2, P3, P4, P5। তাহলে এই 5টা প্রসেস আমি কিভাবে এক্সিকিউট করবো? আগে P1 না আগে P2 না আগে P3 তারপরে P1, না কোন সিকোয়েন্স এক্সিকিউট করবো, সেটাকে আমরা বলি অর্ডার অফ এক্সিকিউশন। এখন প্রশ্ন ওঠে যে এই অর্ডারটা চেঞ্জ করে আমার লাভটা, বিশাল লাভ আছে। সেটাই আমরা আজকে দেখবো যে আমরা এই অর্ডারটা চেঞ্জ করলে আমাদের সুবিধা বা অসুবিধা কি হয়। তাহলে আমরা যখন বলবো যে শিডিউলিংটা করে আমাদের মেন অবজেক্টিভটা কি, বেসিক্যালি দ্য মেন অবজেক্টিভ of scheduling is to increase CPU utilization and to increase increase the throughput. তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের অবজেক্টিভ অফ দা কি বলে তোর শিডিউলিং। কেন বললাম শিডিউলিং করতে গেলে আমাদের মেন অবজেক্টিভটা কি? শিডিউলিং এর আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে যে আমরা দুটো খুব প্রাইম ফ্যাক্টরকে ইনক্রিজ করার চেষ্টা করছি। এক নম্বর যেটাকে আমরা বললাম যে থ্রুপুট, আর সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে ইউটিলাইজেশন। আমি এগুলো পরে আবার ডিফাইন করব, ইউটিলাইজেশন থ্রুপুট এগুলো কোনটা কি। আমরা এখন ছোট্ট করে শুধু এইটুকু বলে রাখি, ইউটিলাইজেশন মানে হচ্ছে আমি কত বেশিক্ষণ প্রসেসরকে ব্যবহার করতে পারছি, দ্যাট ইজ ইউটিলাইজেশন। আমি ডিটেল বলবো। উল্টো মনে হয় যে প্রসেসরকে বেশিক্ষণ ব্যবহার করলে অনেক ক্ষেত্রে মনে হয় তাহলে তোমার বেশি সময় নিয়ে নিচ্ছে এক্সিকিউশনে। এক্স্যাক্টলি সেটা নয়। অ্যাকচুয়ালি আমরা এটাকে এরকম ভাবে ডিফাইন করি যে যখন আমরা করব কোন একটা প্রসেসকে এক্সিকিউট করাবো, তাহলে সেই প্রসেসের ক্ষেত্রে আমরা দেখবো যে না, যদি আমরা প্রসেসরকে বেশিক্ষণ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে প্রসেসর কিন্তু অনেক বেশি করে, মানে আমাদের বেশ কিছু প্যারামিটারকে বাড়িয়ে দেয় বা ইনক্রিজ করে দেয়। আমি আসছি সেগুলো পরে আমরা বলবো। বেসিক্যালি আমরা আগের দিনও বলেছিলাম, আজকে একটুখানি বলবো যে আমরা বেসিক্যালি দু ধরনের প্রসেসের কথা খুব কমনলি বলে থাকি, ঠিক আছে? কি ধরনের প্রসেসের কথা আমরা বলি? অবশ্যই একটা প্রসেস যাকে আমরা বলছি সিপিইউ বাস প্রসেস, আর একটা প্রসেস যাকে আমরা বলছি আইও বাস প্রসেস। ঠিক আছে? আমরা এই দু ধরনের প্রসেসকে খুব কমনলি বলে থাকি। আবার বলছি, কি ধরনের প্রসেসের কথা বললাম? একটাকে আমি বললাম যে আইও বাস প্রসেস, আর একটাকে আমরা বললাম সিপিইউ বাস প্রসেস। ঠিক আছে? লোক আমরা প্রসেসকে ডিফাইন করছি, মানে প্রসেসকে আমরা প্রসেস তো আগের দিন আমরা ডিফাইন করেছি। প্রসেস হচ্ছে প্রোগ্রাম ইন এক্সিকিউশন ইজ প্রসেস। তাহলে প্রসেসকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করছি। ঠিক আছে?
দ্য ফার্স্ট যে ডিভিশনটা সেটাকে আমরা বলছি আইও বাউন্ড প্রসেস। আইও বাউন্ড, অর এটাকে আমরা অনেক সময় বলি যে আইও বাস প্রসেস। ঠিক আছে, কাকে বলে? আ প্রসেস, স্যার খাতাটা একটু তুলুন, দেখা যাচ্ছে না। a process is IO bound process if it perform a lot of IO operation or IO operation বলাই better, operation as compared to as compared to CPU process, IO CPU operation, sorry, ঠিক আছে। এইটাকে আমরা বলছি, এটা হচ্ছে আমাদের আইও বাস বা আইও বাউন্ড। ঠিক ইন কন্ট্রাডিকশন আর একটা হয়, সেটাকে আমরা বলি সিপিইউ বাউন্ড, অথবা এটাকে আমরা বলি সিপিইউ বাস প্রসেস। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা এটাকেও ডিফাইন করতে পারি যে যেখানে আমাদের সিপিইউ প্রসেস আইও থেকে বেশি হবে। ঠিক আছে, একদম হুবহু সেম ল্যাঙ্গুয়েজে আমি এটাকে ডিফাইন করে দিই। আ প্রসেস ইজ সিপিইউ বাউন্ড ইফ ইট পারফর্ম lot of CPU operation as compared to IO operation। তাহলে এটাকে বলবো, একটাকে বললাম আমরা সিপিইউ বাউন্ড আর একটাকে বললাম আইও বাউন্ড। ক্লিয়ার? এইখানে আমরা আর একটা ছোট্ট জিনিস একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে যখন আমরা এরকম ভাবে দুটো প্রসেসকে ডিফাইন করছি, এক্ষুনি বললাম যে একটা আইও বাউন্ড বা আইও বাস প্রসেস, আর একটাকে বললাম সিপিইউ বাউন্ড বা সিপিইউ প্রসেস। এখানে টাইমের কম্পারিজনে যদি যাই, মানে কে কতটা টাইম নেবে এক্সিকিউশনের জন্য বা এরকম ব্যাপারগুলোতে যদি আসি, তাহলে অবশ্যই আমি একটা কথা বলতে পারি, যেটা হচ্ছে যে যে সমস্ত প্রসেসগুলো আইও বাউন্ডেড প্রসেস আর আইও প্রসেস, তারা অবশ্যই কিন্তু অনেক বেশি সময় নেবে রাদার দ্যান সিপিইউ বাউন্ড। ক্লিয়ার? এটা কিন্তু সব সময়তেই হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা যে এতক্ষণ ধরে যে শিডিউলিং করে লাফালাফি করছি, তাহলে শিডিউলিংটা কত রকম বা কিভাবে হয়? আমি আগের দিন একটা ডায়াগ্রাম এঁকেছিলাম, সেখানে আমরা তিনটে শিডিউলিং এর কথা বলেছিলাম, প্রবাবলি মনে আছে। একটাকে বলেছিলাম শর্ট টার্ম শিডিউলিং, একটাকে বলেছিলাম লং টার্ম শিডিউলিং, আর একটাকে বলেছিলাম শর্ট টার্ম শিডিউলিং। ছবিটা কি মনে আছে সবাইকার? আমি একটা তার শর্ট, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা তিনটে শিডিউলিং এর কথা বলেছিলাম। একটাকে আমরা বলছি যে লং টার্ম, একটাকে বললাম শর্ট টার্ম, আর একটাকে বললাম মিডিয়াম টার্ম শিডিউলিং। যদিও মিডিয়াম টার্মটা খুব রেয়ার ইউজ, বাট শর্ট টার্ম লং টার্মটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ একটা ইয়ে। আমরা ধরে নিচ্ছি আমাদের কতগুলো ব্যাচ প্রসেস। আচ্ছা, এটা আগের দিন কি কেউ দেখেছিলি? আমি ছবিটা কিন্তু এঁকেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার, প্রথমে স্যার ব্যাচ কিউ, রেডি কিউ, তারপর সিপিইউ, ওইটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাচ কিউটা কি বলেছিলাম? ব্যাচ কিউটা কি বলেছিলাম? হোয়াট ইজ ব্যাচ কিউ? ব্যাচ কিউটা এগুলো আমার সিমিলার টাইপ অফ ইনস্ট্রাকশনস আছে, সেগুলোকে আমার একটা কি ব্যাচ করে দিয়ে হয়, সেটাকেই বলা হয় ব্যাচ কিউ। আরেকবার বল।
ব্যাচ কিউ মানে হচ্ছে স্যার যেগুলো আমার সিমিলার টাইপস অফ ইনস্ট্রাকশনস আছে সেগুলোকে আমরা আর কি একটা একটা বাঞ্চ করে করে ব্যাচ হিসাবে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ। সেগুলোকে মানে সেই যে প্রসেসের পুরো যে আর কি কিউটা সেটাকে বলা হচ্ছে ব্যাচ কিউ। বেশ, এইখানে আমি আর একটা প্রশ্ন করব, কেন সিমিলার টাইপ গুলোকেই একটা এরকম ব্যাচ করা হয়? আচ্ছা, এটা কি আমাদের কম্পিউটার আর্কিটেকচারের ক্ষেত্রেও প্রযোজ্য? একটা কথা সবসময় মনে রাখবি, কম্পিউটার ওএস আর কম্পিউটার আর্কিটেকচার কিন্তু ভীষণ সিমিলার পার্ট, কিন্তু মারাত্মক সিমিলার। বহু কিছু রিফ্লেকশন কিন্তু আমরা ওএস এ দেখতে পাই, মানে বহু কিছু রিফ্লেকশন আমরা এতে দেখতে পাই কিন্তু। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কম্পিউটার আর্কিটেকচারে কোথায় দেখেছি? স্যার কম্পিউটার আর্কিটেকচার আমরা স্যার যখন এগুলো করেছি আপনার ওই যে আর কি এসআইএমডি সিস্টেম যেগুলো করেছি হ্যাঁ, তখন স্যার ওখানে তো অলরেডি দেখেছি আমরা আর কি ওই যে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা হ্যাঁ, সেখানে ব্যাচের কি সম্পর্ক উপরে আছে? একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন করা হচ্ছে। সেখানে ব্যাচের মানে এখানেও তো আমরা কি করছি, এখানেও তো আমরা একটু সিমিলার বল বল বল। ওখানে আমরা ইনস্ট্রাকশন গুলো পারফর্ম করছি সেগুলোকে তো আমরা একটা ওখানে আমরা যে ইনস্ট্রাকশন গুলো পারফর্ম করছি সেগুলোকেও তো আমরা একটা ব্যাচ বলতে পারি, যেগুলো আমরা কারণ ওখানে তো আমরা সিমিলার টাইপ ইনস্ট্রাকশন। আচ্ছা, আর কেউ কিছু বলবি এটার ব্যাপারে? আর্কিটেকচারাল কনসেপ্টে এই যে ব্যাচ কথাটা বলছি, ও যেটা বললো ইটস এ ভেরি নাইস আনসার, যে সিমিলার টাইপ যে প্রসেস গুলোকে থাকে সেগুলোকে আমরা একটা জায়গায় রাখি, এটাকে আমরা একটা ব্যাচ কিউ বলছি। বা কেন কিউ? কারণ কোন সিকোয়েন্স এক্সিকিউটেড হবে সেটা কিউ ডিফাইন করে বলে সেটা ব্যাচ কিউ বলছি। কিন্তু ব্যাচ কথাটা বেসিক্যালি এসছে সিমিলার টাইপ প্রসেসের জন্য। সিমিলার টাইপ প্রসেস গুলোকে এক জায়গায় সবকটাকে জড়ো করা, এটাকে আমরা বলছি একটা ব্যাচ। এইটা আমরা দেখেছি মেমোরির ক্ষেত্রে। খুব সহজে বলি, আমি খুব ইয়ে নয়, খুব সিম্পল ওয়েতে বলছি। আমরা ওএসতে এই প্রাইমারি মেমোরি র্যামের মধ্যে দেখেছি যে একটা পোর্শন অ্যালোকেটেড থাকে যেখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের জন্য অ্যালোকেটেড, একটা থাকে যে সিস্টেম প্রোগ্রামের জন্য মেমোরি কিছুটা অংশ অ্যালোকেটেড, আর একটা থাকে যেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য একটা জায়গায় অ্যালোকেটেড। এগুলো করার কারণ হচ্ছে আমার যদি সিম্পল ডেটা স্ট্রাকচারকে আমরা ভাবি, ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে একটা কমন আমরা বলি, যদি সিমিলার টাইপ ডেটাগুলোকে আমরা যদি এক জায়গায় রাখি তাহলে আমার সব থেকে বড় অ্যাডভান্টেজ কি? সিমিলার টাইপ ডেটা এক জায়গায় থাকলে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা সার্চিং অনেক ইজি হবে। হ্যাঁ বল। হ্যাঁ জানি, কত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ 10 পয়েন্ট। ফাটাফাটি ব্যাস। করতে হবে মাস্টারকে, তাই চলছে রে, ক্যারি করতে হবে সেটা বলো। মাস্টারকে ক্যারি করা যায়, এটা ভুলেই যাচ্ছে। ওটা একটা কথা অনেক সময় এটা জিজ্ঞেস করে 10 পয়েন্টটার মানে হচ্ছে যে তখন প্রচুর প্রশ্ন করবে যে ক্যারি। Tuesday. Option 6 integrate. And weapon. After that side, I think আচ্ছা, তাহলে ওখানে যেটা আমরা করি একটা পোর্শনকে আমরা কিন্তু মেনশন করে দিই যে এই পোর্শনে এটা থাকবে। এবার কেন এটা করি? এটা করার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যখন আমরা ডেটা রিট্রিভ করব তখন সেগুলো যদি একটা জায়গায় অর্গানাইজড ওয়েতে থাকে তাহলে সেখান থেকে ডেটা রিট্রিভ করা কিন্তু মোর ইজি। কিন্তু যদি সেটা অর্গানাইজড না হয় সেখান থেকে ডেটা রিট্রিভ করা কিন্তু ভীষণ টাফ। তো সেই জন্য এইগুলোকে ওই রকম ভাবে করা হয়। শুধু এটাও নয়, আমরা আরো একটা জিনিস বলি, স্প্যাশিয়াল রেফারেন্স। মনে করে দেখ,
একটা পার্টিকুলার স্পেসকে বেস করে সমস্তটা আমরা মানে আর্কিটেকচারে এরকম ভাবে করা হয় যাতে একটা লোকেশনকে ফিক্স করে তার সারাউন্ডিংসটাকে ধরা হয়। এগুলো সব কিন্তু একটা ব্যাচ, এবং যদি ব্যাচগুলো থাকে সিমিলার যখন থাকে প্রসেস, তখন সুবিধা কি, তখন এক্সিকিউশনটা প্রোটোটাইপ এক্সিকিউশন হয়, এবং প্রোটোটাইপ এক্সিকিউশন হলেই কিন্তু টাইম অনেক কম লাগে। ওই জন্য এগুলোকে ব্যাচ হিসেবে আমরা রেডি করি। বেশ, তাহলে এখান থেকে ব্যাচ গুলো এলো, ব্যাচ থেকে আমরা রেডি কিউতে। রেডি কিউ কোথায় হয়, যে স্টেটটাকে আমরা রেডি স্টেট বলছি সেইটাকেই আমরা কিন্তু রেডি কিউ, কারণ সেখানেও কিন্তু একটা কিউ মেনটেন নয়, কার পরে কে যাবে সেটার জন্য, সেইটা হচ্ছে আমরা রেডি কিউ বলছি। এবং রেডি কিউ থেকে এটাকে সরাসরি অ্যালোকেট করা হয় সিপিইউতে। ওকে, এখান থেকে দুটো সম্ভাবনার কথা আমরা বলি। একটা কি, একটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা যে সিপিইউতে যে প্রসেসটা পাঠালাম সেটা কোনো কারণে সাসপেন্ডেড হলো, অথবা একটা সোয়াপ করছে। সোয়াপ করার অর্থ হচ্ছে সাসপেন্ড করার পর অনেক সময় ধর আমি এরকম বলতে পারি যে ধর একটা প্রসেস লো প্রায়োরিটি প্রসেস, এবার সে যতবার এক্সিকিউশনে যাচ্ছে তার আগে একটা হায়ার প্রায়োরিটি এসে যাচ্ছে, তাহলে বারবার ও ওয়েটিং এ চলে যাবে। তাহলে এইরকম যদি চলতে থাকে এটা কোনোদিনই আর এক্সিকিউট করতে পারবে না, সেটার জন্য ওকে তখন হায়ার প্রায়োরিটিতে শিফট করে দেওয়া হয়। তাহলে এই যে এটাকে আমরা বলি সাসপেন্ডেড সোয়াপ আউট বলি আমরা, সাসপেন্ডেড সোয়াপ আউট। যে প্রসেসটা সাসপেন্ড করেছে সেটাকে আমি ফার্স্ট এদিকে বলি যে একটা থাকে সেটা হচ্ছে সাসপেন্ডেড কিউ। কিউ ব্যাপারটা কিছু নয়, কিউ ব্যাপারটা আমরা এই কারণে বলছি তার কারণ যখন প্রসেস সাসপেন্ডেড হচ্ছে এখান থেকে, তখন সেটা কিন্তু একটা কিউ ফর্ম করবে, কারণ মোর দ্যান ওয়ান থাকা মানে দ্যাট শুড বি ক্রিয়েট কিউ। ক্লিয়ার? দিয়ে এটা এখান থেকে ইয়েতে ঢুকবে, কি বলে আমাদের রেডি কিউতে ঢুকবে। আমি ড্র করলাম না, আমি করছি এটা। আর একটা বললাম যে সাসপেন্ডেড swap out queue। এই সাসপেন্ডেড স্টপ আউট কিউটাও কিন্তু আবার ঘুরে ফিরে সেই ইয়েতেই যাবে, কি বলে আমাদের রেডি কিউতেই যাবে। তাহলে এটাও এখান থেকে এখানে ঢোকে, এটাও কিন্তু এখান থেকে এখানে ঢোকে। এখন যখন এই সাসপেন্ডেড প্রসেসটা যখন ঢুকছে তখন এখানে কিন্তু আবার একটা ইয়ে তৈরি হবে, কি বলে এখানে কিন্তু আবার একটা শিডিউলিং তৈরি করবে, একটা শিডিউলিং বল। সিপিইউ এর উপরে সিপিইউ এর উপরে এইটা সাসপেন্ডেড SW AP swap suspended swap queue। আচ্ছা, তাহলে এইখানে একটা হবে, এটাকে আমরা বলবো মিডিয়াম টার্ম শিডিউলিং। এই জায়গাটা হবে মিডিয়াম টার্ম শিডিউলিং। আর যখন আমার ব্যাচ কিউ থেকে যখন রেডি কিউতে যাচ্ছে, এইটাকে আমরা বলি দিস ইজ দ্য লং টার্ম শিডিউলিং। শিডিউলিং। আর এইখান থেকে এখানে যখন যাবে তখন এইখানে যে শিডিউলিংটা হয় দ্যাট ইজ শর্ট টার্ম শিডিউলিং। এই তিনটে শিডিউলিং কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি চলে। আর এখান থেকে আর একটা হয় ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম কিছু হতে পারে, এটা ম্যান্ডেটরি নয় এখানে দেখানো, বাট আমরা একটু দেখিয়ে দিচ্ছি। যদি এটা ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম আসে সেটাও কিন্তু এখানে ইনিশিয়েট করতে পারে। অ্যাক্টিভ প্রোগ্রাম অর প্রসেস।
ঠিক আছে? তাহলে সেটাও এখান দিয়ে নিষেধ করে। তাহলে এই যে কনসেপ্টটা বললাম, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিফারেন্ট টাইপ অফ শিডিউলিং যেগুলো আমরা ইউজ করি। তাহলে আমাদের সব থেকে বেশি যেটা উল্লেখযোগ্য শিডিউলিং সেটা কিন্তু আমাদের শর্ট টার্ম শিডিউলিং। কেন না, শর্ট টার্ম শিডিউলিং এর ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্সি এটাতেই পায়। তার কারণ হচ্ছে ফাইনালি যখন কোনো একটা শিডিউলিং হবে, সেই শিডিউলিংটা কিন্তু সিপিইউ ফাইনাল যেরকম ভাবে অ্যালটমেন্ট হবে তার উপরে একটা প্রসেসের এফিসিয়েন্সি বলে এগুলো ভীষণভাবে ডিপেন্ড করে যায়। যার জন্য আমরা এইটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, সেটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলিংটাকে। তুলনামূলকভাবে বাকি যে দুটো শিডিউলিং আমাদের থাকে, একটাকে আমরা বলছি যেটা লং টার্ম শিডিউলিং, আর একটাকে বলছি আমরা মিডিয়াম টার্ম শিডিউলিং তার সাপেক্ষে। হ্যাঁ, মিডিয়াম টার্ম শিডিউলিং কিন্তু ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এখানে ফিডব্যাক কিউ, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ গুলো আমরা পরে করব। এরকম একটা কিউ আমরা জেনারেট করি যেখানে একটা প্রসেস যদি বারবার যদি ইয়ে হয়ে যায়, লো প্রায়োরিটির জন্য যদি বারবার নাকচ হয়ে যায়, তাহলে তাকে কিন্তু আপার প্রসেসে কিন্তু আপগ্রেড করতে হয়। তাহলে সেই জিনিসটার জন্য আমরা এখানে আর একটা মেনটেন করি, দ্যাট ইজ মিডিয়াম টার্ম শিডিউলিং। আদারওয়াইজ সবটাই কিন্তু ইম্পর্টেন্ট যেটা বলি তাহলে সেটা কিন্তু শর্ট টার্ম শিডিউলিংটা। এবার এই টার্ম, এই কথাগুলো কেন এসছে শর্ট, লং, মিডিয়াম? অ্যাকচুয়ালি যখন প্রসেস জেনারেট করলো এবং সেখান থেকে যখন আমরা রেডি কিউতে তুলে নিয়ে যাচ্ছি প্রসেসগুলোকে, তখন কিন্তু এই ট্রান্সফার করতে কিন্তু অনেক বেশি সময় পাওয়া যায়। ঠিক আছে, যেহেতু এদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, সেই জন্য এখানে ওই ডেটা ট্রান্সফার করতে অনেক বেশি সময় পাওয়া যায়। তার জন্য শিডিউলিং করার জন্যও কিন্তু অ্যাভেলেবেল টাইম অনেক বেশি হয়। কিন্তু যখন আমরা শর্ট টার্ম শিডিউলিং এ যাচ্ছি বা শর্ট টার্ম শিডিউলিং এর কথাটা বলছি, শর্ট টার্ম শিডিউলিং এর ক্ষেত্রে কিন্তু তা নয়। শর্ট টার্ম শিডিউলিং এর ক্ষেত্রে যেহেতু আমাদের এইখানে সব থেকে কম সময় লাগে, যেহেতু এটা ডিস্টেন্স সব থেকে কম, কারণ রেডি কিউ বেসিক্যালি তৈরি হয় কিন্তু ক্যাশ মেমোরির মধ্যে, এবং ক্যাশ থেকে সিপিইউ যেটা সব থেকে কম সময় নেয়, তার জন্য এখানে এই শিডিউলিং করার জন্য যে সময় অ্যালোকেটেড সেটাও কিন্তু ভীষণ কম হয়, যার জন্য এটাকে আমরা শর্ট টার্ম শিডিউলিং বলি। আর মিডল টার্মটা বেসিক্যালি এর থেকে কম এর থেকে বেশি, এই জন্য আমরা মিডিয়াম টার্ম বা মিডল টার্ম শিডিউলিং এরকম একটা বলি। তাহলে এই হচ্ছে বেসিক্যালি শিডিউলিং। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা শিডিউলিং জানলাম, শিডিউলিং এর টাইপ জানলাম, যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে শিডিউলিং ক্রাইটেরিয়া। মানে আমি একটা শিডিউলিং যে করব, আমি বুঝবো কি করে আমার কোন শিডিউলিংটা ভালো হচ্ছে? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা শিডিউলিং করব, শিডিউলিং এর সঙ্গে কিন্তু কিছু বেসিক ইয়ে থাকে, কি বলে তোর অ্যালগোরিদম কিন্তু আমাদের ফলো করতে হয়। বেসিক্যালি অ্যালগোরিদম বলতে আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে যে যখন আমরা শিডিউলিং করতে চাইছি তখন আমরা কতগুলো, ধর আমি বললাম যে আমি একটা অ্যালগোরিদম করছি রিমেনিং জব ফার্স্ট, কিংবা বলছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কিংবা বলছি শর্টেস্ট রিমেনিং জব ফার্স্ট, কিংবা বলছি রাউন্ড রবিন। তাহলে এই যে মেকানিজম গুলো আমরা বলছি, দে আর বেসিক্যালি সাম অ্যালগোরিদম। তাহলে কোন অ্যালগোরিদম দিয়ে, ধর আমি দুটো অ্যালগোরিদম, আমি অনেকগুলো প্রসেস আছে সেটা করার জন্য আমি একটা শিডিউলিং রেডি করেছি, মানে বেসিক্যালি ওএস রেডি। অ্যাকচুয়ালি ওএস কিছু করে না, ওএস কে তো ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেইভাবে ওএস কাজ করে। এবার দেখা গেল আমি দুরকম শিডিউলিং তৈরি করেছি। এবার দুরকম শিডিউলিং এ দেখা যাচ্ছে যে দুরকম টাইম আমার নিচ্ছে, বা আরো অন্য কিছু অ্যাসপেক্ট গুলো মাথায় রাখছে। কিন্তু আমাকে যদি জাজ করতে হয়, আমাকে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কিছু ক্রাইটেরিয়া জানতে হবে যার রেসপেক্টে আমি বলতে পারি যে এইটা ভালো কিংবা এটা খারাপ। সেইটাকে আমরা বলছি শিডিউলিং ক্রাইটেরিয়া। ক্লিয়ার? দিস ইজ অ্যাকচুয়ালি দ্য শিডিউলিং ক্রাইটেরিয়া। ঠিক আছে, যেগুলোর উপর বেস করে আমি জাজ করতে পারবো যে আমার শিডিউলিংটা ভালো না খারাপ। আবার বলছি, শিডিউলিং ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে এইগুলো কিছু প্যারামিটার যার উপরে বেস করে আমি বলতে পারবো যে আমি যে শিডিউলিংটা করলাম, whether that scheduling is better, good or worse, সেইটাকে আমরা বলছি শিডিউলিং ক্রাইটেরিয়া। আমাদের কিছু শিডিউলিং ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট শিডিউলিং ক্রাইটেরিয়া, সেটাকে আমরা বলছি, ফার্স্ট শিডিউলিং ক্রাইটেরিয়া হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউ
CPU utilization. Clear? That is our first criteria. What is CPU utilization? It is defined as the average fraction of time during which CPU is busy. Executing either user program or system module. Clear? So that is actually the CPU utilization. এইবার আমি কতগুলো জিনিস বলি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটারস অ্যাকচুয়ালি। CPU ইউটিলাইজেশন মানে হচ্ছে আমি একটা CPU কে কতক্ষণ ব্যবহার করছি। খুব কমনলি যদি আমরা দেখি তাহলে প্রথমেই আমাদের মনে হতে পারে যে যত কম সময় আমি CPU ব্যবহার করবো আমার তত ভালো, তার মানে দ্যাট প্রসেস উইল বি মোর ফাস্ট। কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখানে আমরা CPU ইউটিলাইজেশন বলছি যে যত বেশি সময় হবে সেটা বেটার হবে। ধর আমি আমার 5টা প্রসেসকে এক্সিকিউট করতে হবে, দেখা গেল 5টা প্রসেস যখন এক্সিকিউশন চলছে, আমি শুরু করলাম সকাল 10টার সময়, শেষ করলাম 10টা 10-এ, 10 মিনিট ধরে আমার এক্সিকিউশন গুলো চলেছে। ধরে নিই আমি 10টা কি 12টা কি 15টা যাই হোক আমার প্রসেস গুলো এক্সিকিউট করছে। এবার আমার পুরো আউটপুটটা পেতে আমার দেখা গেল যে আমার হয়তো 10টা থেকে 10টা 10, তার মানে 10 মিনিট সময় লেগেছে। এই 10 মিনিট সময়ের মধ্যে একজন যেরকম করেছে দেখা গেল তার প্রসেসরটা ব্যবহার হয়েছে মাত্র 2 মিনিট, আর অন্য আরেকজন করলো তার দেখা গেল যে তার প্রসেস শেষ হয়েছে কিন্তু বা আমি বললাম যে সিপিইউ কতক্ষণ ধরে প্রসেসর ব্যবহার করেছে, সেক্ষেত্রে দেখা গেল আমি জানি না কখন শেষ হয়েছে, দেখা গেল তার প্রসেসরকে ব্যবহার করেছে 3 মিনিট। ঠিক আছে, অবশ্যই তাহলে সেকেন্ড প্রসেসটা শেষ হবে কিন্তু তাড়াতাড়ি। এটা কারণ হিসাবে আমরা যতক্ষণ না ম্যাথামেটিক্যালি ঢুকবো ততক্ষণ বুঝতে পারবো না, কিন্তু এটুকু আমি শুধু বলে রাখি যে সিপিইউ কে যত বেশিক্ষণ ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন ওঠে তাহলে সিপিইউ কে ব্যবহার করতে পারছি না কেন? সিপিইউ কে ব্যবহার করতে পারছি না তার কারণ হচ্ছে সিপিইউ ট্রিমেন্ডাস ফাস্ট। এবার ট্রিমেন্ডাস ফাস্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম যে 2 ধরনের প্রসেসের কথা আমরা বলেছি এতক্ষণ ধরে। একটাকেও বলছি আমরা সিপিইউ বার্স্ট, আর একটাকে বলেছি আইও বার্স্ট। যেগুলো আইও বার্স্ট তারা কিন্তু অনেক বেশি সময় নেয় এক্সিকিউট করতে, আর যখন আইও অপারেশন গুলো পারফর্ম হয় তখন সিপিইউ এতে ইনভলভ নয়, তার মানে সিপিইউ সেই সময় আইডল থাকে। যদি আমার শিডিউলিং ভুলভাল হয় তাহলে সমস্যা হবে, যখন আমার আইও প্রসেস হচ্ছে তখন সিপিইউ আমার ফাঁকা। আমি যদি ভুল শিডিউল করি তাহলে সেই সময়টা কিন্তু আমি সিপিইউ কে ইউটিলাইজ করতে পারলাম না। যে ভালো শিডিউল করবে সে কি করবে, ওই যে সময়টা থাকবে সিপিইউ কে ইউটিলাইজ করার বা আইও প্রসেসের সময়, তখন ও করবে কি প্রসেসরকে অন্য কোনো কাজ দিয়ে ব্যস্ত করে রাখবে বা অন্য কোনো সিপিইউ প্রসেসকে করিয়ে নেবে প্যারালালি। তাহলে এইটা করা মানেই টোটাল টাইম কমছে এবং সিপিইউ ইউটিলাইজেশন বাড়ছে। অর্থাৎ একটা টোটাল অ্যামাউন্ট অফ প্রসেসকে কমপ্লিট করতে গেলে যাতে এমন শিডিউল যেটা হবে যেখানে আমার ম্যাক্সিমাম সময় সিপিইউ ব্যস্ত আছে, তাহলে টোটাল টাইম অটোমেটিক্যালি কমে যাবে এবং টোটাল টাইম কমানোটাই কিন্তু আমাদের এখানে মেন টার্গেট। ওই জন্যে আমরা সবসময় বলি যে যত বেশি আমরা সিপিইউ ইউটিলাইজ করতে পারবো তত বেশি কিন্তু আমার এফিসিয়েন্সি বা থ্রুপুট দুটোই কিন্তু আমার বাড়তে আরম্ভ করবে। The higher is the CPU utilization,
better it is. যত বেশি আমি সিপিইউ কে ইউটিলাইজ করতে পারবো তত কিন্তু এটা ভালো। কেন ভালো বলে দিলাম, যত বেশি সময় আমি সিপিইউ কে ইউটিলাইজ করতে পারছি তত আমার টোটাল এক্সিকিউশন টাইম কিন্তু কমতে আরম্ভ করেছে। সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দিস ওয়ান। এর সঙ্গে আর একটা টার্ম ভীষণভাবে জড়িয়ে যায়, দ্যাট ইজ এফিসিয়েন্সি অ্যান্ড থ্রুপুট। আমরা এফিসিয়েন্সি এখানে ডিফাইন করবো না, এফিসিয়েন্সি লাস্টে করবো। আমরা থ্রুপুট এখানে ডিফাইন করবো। দ্য নেক্সট দ্য ক্রাইটেরিয়া is the throughput. Switch. Throughput. This is our second criteria. Now look. আমরা যদি থ্রুপুটকে ডিফাইন করি, আগে ফার্স্ট আমি ডিফাইন করি তারপর আমরা ইয়ে করব। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম average amount of work completed per unit time. Clear? কি বললাম? আমরা এখানে বলতে চাইছি যে ইউনিট টাইমে কতগুলো ইয়ে আমরা এক্সিকিউট করছি। এখানে এটা দু রকম ভাবে ডিফাইন করা যায়। একটা আমরা বলছি থ্রুপুট হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউটেড পার ইউনিট টাইম। তাহলে আমরা ম্যাথামেটিক্যালি যদি আমি থ্রুপুটকে ডিফাইন করি, is equal to total number of process executed divided by total time taken. Okay, so that is actually the throughput. টোটাল কতটা টাইম নিচ্ছে এক্সিকিউশনের জন্য, সেটা দিয়ে ভাগ করছি কতগুলো প্রসেসকে আমি এক্সিকিউট করাচ্ছি। সো এইটা হচ্ছে বেসিক্যালি দ্য থ্রুপুট। আমরা এখানে আরেকটা কথা বলে দিই, দ্য হায়ার ইজ দ্য সিপিইউ থ্রুপুট, হ্যালো স্যার। হ্যাঁ বলছিলাম স্যার, আপনি এখানে মানে থ্রুপুটে ডিফাইন করলেন যে দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক কমপ্লিটেড পার ইউনিট। তো স্যার মানে একটা টাইমের ভেতরে যতগুলো প্রসেস এক্সিকিউট হবে ততগুলোকে ধরবো, নাকি না অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক যেটা আছে সেইটাকে ধরা হবে? ওকে, তুই প্রথম দিন 10 টাকার জিনিস কিনেছিস, ঠিক আছে? হ্যাঁ। দ্বিতীয় দিন 20 টাকার জিনিস কিনেছিস, তারপরের দিন আবার 10 টাকার জিনিস কিনেছিস, ঠিক আছে? তাহলে তুই অ্যাভারেজ কত টাকা জিনিস কিনেছিস পার ডে? অ্যাভারেজ পার ডে তে প্রথম দিন 10 টাকা, পরের দিন 20 টাকা, তারপরের দিন আবার 10 টাকা। তাহলে অ্যাভারেজ কত টাকা জিনিস কিনেছিস পার ডে তে? 13 টাকা করে। 13 টাকা করে। কেন? কারণ স্যার এখানে আমি তিনটে মানে টোটাল যেটা হয়েছে সেটাকে আমি 3 দিন দিয়ে ভাগ করেছি, তাই জন্য অ্যাভারেজ 13 টাকা করে হয়েছে, 13.5 করে হয়েছে। বেশ, তাহলে আমি 3টে দিনের টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই, আমি যদি বলি যে
কটা দিন, তাহলে আমি অ্যাভারেজ বার করি। তাহলে অ্যাভারেজটা কি পার ডের ইউনিটে খরচের ব্যাপার নয়? মানে আমি কি এটা বলতে পারি না যে প্রতিদিন বা ইউনিট টাইমে আমি কতটা ইয়ে করেছি? আমার এখানে ইউনিট টাইম মানে হচ্ছে বেসিক্যালি ইউনিট ডে, পার ডেতে আমি কত টাকা ইউজ করেছি। তাহলে অ্যাভারেজ করার মানেও যা, আর টাইম দিয়ে ডিভাইড করার মানেটাও তো তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই, হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যেটা আমরা করছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আমরা আগে দেখিনি। আচ্ছা, এখানে আরেকটা কথা একটুখানি বলে রাখি, আমরা এখানে এফিসিয়েন্সি বলে আরেকটা টার্ম কিন্তু অনেক সময় ইউজ করি, বাট দ্যাট ইজ নট দ্য কি বলে তো শিডিউলিং ক্রাইটেরিয়া। রিমেম্বার দিস ওয়ান, দ্যাট ইজ এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কাকে বলে? আমরা বলেছিলাম থ্রুপুট কি? থ্রুপুট হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউটেড পার ইউনিট টাইম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য থ্রুপুট। কিন্তু যখন আমরা এটা ইয়ের ক্ষেত্রে বলবো, মানে আই মিন এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা বলবো, এফিসিয়েন্সির ক্ষেত্রে কিন্তু এটা তখন ম্যাটার করে না। তখন যেটা আমরা বলি সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ কারেক্ট ইনস্ট্রাকশন এক্সিকিউটেড পার ইউনিট টাইম। তার মানে আমি এক ছোট্ট ম্যাথামেটিক্যাল ইয়ে দিয়ে ডিফাইন করি। আমি ধর বলছি যে আমি একদিনে আমি হয়তো আমি বললাম তিন ঘন্টায় আমি টোটাল 30টা কাজ করেছি, ঠিক আছে? যদি 3 ঘন্টায় 30টা কাজ করতে পারি, তাহলে আমার ইয়ে কত, থ্রুপুট কত? আমার থ্রুপুট হবে 30 ডিভাইডেড বাই 3, মানে প্রতি ঘন্টায় ইউনিট টাইম মানে হচ্ছে ইউনিট টাইম মানে হচ্ছে 1 ঘন্টা, যদি ঘন্টায় বলা থাকে ঘন্টায়, 1 ঘন্টায়, যদি মিনিটে বলা থাকে তাহলে 1 মিনিটে, সেকেন্ডে বলা থাকলে 1 সেকেন্ডে, যাই হোক। তাহলে টোটাল টাইম দিয়ে যখন আমি ডিভাইড করবো তখন আমি সেটা পাবো 3, 30 ডিভাইডেড বাই 3, সরি 10, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার থ্রুপুট। নাও এবার আমি বললাম যে আমি এই যে 30টা এক্সিকিউট করেছি, এই 30টার মধ্যে দেখা গেছে যে আমার 3টে ভুল হয়ে গেছে, 3টে ভুল টাস্ক এক্সিকিউটেড হয়েছে। তাহলে আমার কারেক্ট কটা এক্সিকিউটেড হলো? 30 মাইনাস 3, দ্যাট মিনস 27টা আমার কারেক্ট এক্সিকিউশন হয়েছে। তাহলে যদি আমরা এফিসিয়েন্সি বলি, এফিসিয়েন্সি উইল বি 27/3, ঠিক আছে? তার মানে 9। লক্ষ্য কর, আমি প্রথমটাই বলেছিলাম 30টা এক্সিকিউট করেছে, 30টা এক্সিকিউট করেছে এবং তাতে আমার থ্রুপুট হয়েছে 30/3। ঠিক ভুল ম্যাটার করে না, টোটাল কতগুলো এক্সিকিউট করেছে। যখন আমরা এফিসিয়েন্সি বলছি তখন কিন্তু আমরা বলছি কারেক্ট নাম্বার অফ এক্সিকিউশন, না কারেক্ট নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউটেড। কারণ যখন ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় তাতে প্রচুর ইনস্ট্রাকশন কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা পাইপলাইনেই দেখেছি, পাইপলাইন ড্রেন আছে, বা অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে হয়তো কলিশন হয়ে গেল। এসব বিভিন্ন কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউশন আননেসেসারিলি স্টপ হয়ে যায়, বা সেটা বন্ধ হয়ে গেল বা ভুল হয়ে গেল। এইরকম ইনস্ট্রাকশন গুলোকে বাদ যদি দিই, তাহলে কারেক্ট কতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো সেই সংখ্যাটা ডিভাইডেড বাই যদি টাইম আমি বলি, তাহলে আমরা তখন পাবো হচ্ছে এফিসিয়েন্সি। লুক, একটা জিনিস, থ্রুপুটের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্রাকশন ঠিক কি ভুল এটা নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু যখনই এটা ইয়ে হবে, এফিসিয়েন্সি হবে, তখন কিন্তু ঠিক কি ভুল সেটা নিয়ে মাথা ঘামানো হয়। 1, 2, এফিসিয়েন্সি অবভিয়াসলি ডিপেন্ড করে থ্রুপুটের ওপরে। ইফ থ্রুপুট ইনক্রিজ দেন এফিসিয়েন্সি, এটা কিন্তু আমি বারবার করে বলছি, অ্যাবসলিউট রুল কিছু হয় না, বাট মোস্টলি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যদি থ্রুপুট ইনক্রিজ করানো যায় তাহলে এফিসিয়েন্সি ইনক্রিজ করবে। আমরা পাইপলাইনের সময় একটা ডায়াগ্রাম ড্র করেছিলাম যে যখন দেখা যায় যে আমার নাম্বার অফ স্টেজ অফ দ্য পাইপলাইন 3 থেকে 5টা হয়, তখন দেখেছি আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পেয়েছি। তারপরে যদি এর থেকে কম হয় নাম্বার অফ স্টেজ, এফিসিয়েন্সি কমবে, বা এর থেকে বেশি হয় তখনও এফিসিয়েন্সি কমবে। তাহলে এফিসিয়েন্সি অবভিয়াসলি ডিপেন্ড করে থ্রুপুটের উপরে, ঠিক আছে? তো আমরা এফিসিয়েন্সি যদিও আমাদের এখানে ক্রাইটেরিয়া নয়, শিডিউলিং ক্রাইটেরিয়া কখনো এফিসিয়েন্সি নয়, কারণ ভুল কি ঠিক সেটা অন্যজন জাজ করবে, সেটা শিডিউলিং ক্রাইটেরিয়ার কাজ নয়, সেই জন্য এটা ডেফিনেটলি ক্রাইটেরিয়া নয়। নাও দ্য নেক্সট ক্রাইটেরিয়া, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা আগে দেখিনি, দ্যাট ইজ টার্ন অ্যারাউন্ড টাইম। Turn around time, TAT. Yeah, so this is actually the turn around time. What is turn around time?
আমরা এটাকে ডিফাইন করি এরকম ভাবে, it is defined as the total time elapsed from the time the job, আচ্ছা এখানে জব মানে বারবার করে বলছি, জব মানেই কিন্তু প্রসেস, job is submitted or process is created to the time to the time the job is completed. Clear? So this is actually the turnaround time. It is defined as the total time elapsed from the time the job is সাবমিটেড, মানে যখন থেকে জব শুরু হচ্ছে, সাবমিট না শুরু নয়, যখন থেকে জবটা এলো, ঠিক আছে, এলো বলতে আমরা এটাকে অ্যারাইভাল টাইম বলি, খুব সহজে আমরা এটাকে বলি অ্যারাইভাল টাইম। যে মুহূর্তে জবটা এলো ইয়ের কাছে, ওই কিউতে, রেডি কিউতে, সেই সময়টা থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমার শেষ না হচ্ছে সেই টাইমটা, এলাপস মানে বেসিক্যালি দ্য টাইম গ্যাপ বিটুইন দিস টু ইজ দ্য টার্ন অ্যারাউন্ড টাইম। আমরা ম্যাথামেটিক্যালি টার্ন অ্যারাউন্ড টাইমকে একটু এরকম ভাবে ডিফাইন করি, TAT is equal to process finish time minus process arrival time. Yeah? So this is actually the mathematical form of the turnaround time. Okay? কি হয়, turnaround time is equal to process finish time divided minus process arrival time. এটা আমরা যখন ম্যাথমেটিক্সে প্রবলেম সলভ করবো, এক্ষুনি করবো, তখন এটা আমরা খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারবো। এখানে আমি আরো একটা কথা বলে দিই, এখানে বেসিক্যালি আমাদের আর একটা টার্ম দরকার লাগে, দ্যাট ইজ অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে, আমরা এটাকে ডিফাইন করলাম কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম, আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে যখন প্রত্যেকটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইমকে, এটা ইউনিক হবে এরকম কিন্তু ম্যান্ডেটারি নয়। ক্লিয়ার? মোস্ট অফ দ্য কেসেস the turnaround time of each process is different from each other, mostly, maybe এক হতে পারে undoubtedly, but it is not depend on the other. তাহলে এরকম যদি হয়, তাহলে I can find the average turnaround time. Suppose প্রথমে turnaround time 5, তারপর এটা 2, তারপর এটা 4, এরকম কিছু কিছু এলো, তাহলে আমার যদি 4টে প্রসেস হয়, finally I need to find the summation of all turnaround time divided by number of process. তাহলে এটা যদি করি, তাহলে আমরা পাবো অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম। ইজ ইট ক্লিয়ার? নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আমরা যখন করবো, আমরা যখন বলতে, ধর আমি একটা টার্নারাউন্ড টাইম ফাইন্ড করলাম একটা শিডিউলিং এ, আর একটা শিডিউলিং এ আর একটা টার্নারাউন্ড টাইম ফাইন্ড করলাম, আমি বুঝবো কি করে আমার কোনটা বেটার? দ্য লোয়ার is the average turn around URL time, এটা ATAT বলি আমরা, average turn around time, better it is। তার মানে যত টার্ন অ্যারাউন্ড টাইম আমার কম হবে সেটা কিন্তু বেটার। ধর আমি একটা ফার্স্ট শিডিউলিং এ দেখলাম আমার টার্ন অ্যারাউন্ড টাইম 5 এসছে, আর একটা শিডিউলিং এ, সেকেন্ড শিডিউলিং এ দেখলাম আমার টার্ন অ্যারাউন্ড টাইম হয়তো 3 এসছে, তাহলে ডেফিনেটলি সেকেন্ডটা কিন্তু বেটার।
শিডিউলিং মানে কি, আমি তার 5টা প্রসেস আছে, প্রথমে P1, তারপর P3, তারপর P2, তারপর P1 করলাম, এটা একটা শিডিউলিং। আর একটা শিডিউলিং হতে দেখা গেল P1, P2, P4, P3, তাহলে এটা করলে ধর এটা একটা শিডিউলিং। এবার এই শিডিউলিং অনুযায়ী যখন আমরা প্রসেসগুলোকে সাজালাম তখন আমাদের এই টাইমগুলোকে ক্যালকুলেট করতে হয়। এইগুলোকে টাইমগুলো ক্যালকুলেট করতে গেলে আমরা যদি দেখি যে আমার কোনো একটা শিডিউলিং এর টার্ন অ্যারাউন্ড টাইম কম আসছে, তাহলে ডেফিনেটলি আমরা বলবো যে এটা কিন্তু বেটার শিডিউলিং অ্যালগরিদম বা বেটার শিডিউল। ক্লিয়ার? তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমের এটা কিন্তু সবসময় কমটা বাঞ্ছনীয় বা কমটা কিন্তু বেটার, বেশিটা নয় কখনো। ক্লিয়ার? নেক্সট যে ক্রাইটেরিয়া, দ্যাট ইজ ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম, স্যার পেজটা একটু ওঠান না। that is waiting time. Yeah. Now, what is waiting time? আগে ফার্স্ট আমরা ডিফাইন করি। It is defined as the total time spent by the job মানেই কিন্তু হচ্ছে প্রসেস while waiting in suspended state or a ready state. In a multi-program or multi-programming environment. Sorry. ANDIRONMENT, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলছি আমরা ওয়েটিং টাইম। কি ব্যাপারটা, এখানে আমি দুটো জিনিস বললাম। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল টাইম স্পেন্ট বাই দ্য জব or schedule or process while waiting in suspended state. Now look, suspended state আমরা কিন্তু একটু আগেই করেছি, ড্র করেছি। Look, this is the suspended queue and this state is suspended state. ক্লিয়ার? তাহলে সাসপেন্ডেড স্টেটে যতক্ষণ দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু একটা ওয়েটিং স্টেট। আবার রেডিতে এসেও কিন্তু অনেক সময় দাঁড়িয়ে থাকে, মানে এলো সঙ্গে সঙ্গে সিপিইউ পেয়ে যাবে এরকম ব্যাপার নয়। তাহলে এখানে কতক্ষণ সময় ও লাগছে বা এখানে কতক্ষণ সময় লাগছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়েটিং টাইম। ক্লিয়ার? তাহলে ওয়েটিং টাইমকে আমরা ডিফাইন করছি কিরকম ভাবে? বেসিক্যালি আমরা ওয়েটিং টাইমকে ডিফাইন করছি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল টাইম স্পেন্ট by the job or the process while waiting is suspended, waiting in suspended state or ready state. কোথায় কোথায় এই দুটো স্টেটে যে ওয়েটিংটা হবে টাইমটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়েটিং টাইম। সাসপেন্ডেড স্টেট অর রেডি স্টেট ইন এ মাল্টি প্রোগ্রাম এনভায়রনমেন্ট মানেই হচ্ছে যেখানে অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে রান করে, দ্যাট ইজ মাল্টি। আমরা এগুলো সবই প্রায় মাল্টি প্রোগ্রাম এনভায়রনমেন্টের কথাই বলছি। ম্যাথামেটিক্যালি আমরা দুরকম ভাবে এটাকে করতে পারি। এক, ওয়েটিং টাইম, WT মানে হচ্ছে ওয়েটিং টাইম, ইজ TAT মানে টার্ন অ্যারাউন্ড টাইম। এটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল প্রসেসের ক্ষেত্রে বলছি, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস প্রসেস টাইম, ক্লিয়ার? আমি এইরকম ভাবেও কিন্তু ওয়েটিং টাইমকে ডিফাইন করতে পারি। নট অনলি দ্যাট, আমি আর এক রকম ভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে অর ওয়েটিং টাইম is equal to starting time
টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ঠিক আছে, এইরকম ভাবেও কিন্তু আমি ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে পারি। সো উই হ্যাভ টু ওয়ে টু ফাইন্ড দ্য ওয়েটিং টাইম। অ্যান্ড সেম ওয়েতে যতগুলো ওয়েটিং টাইম আমি পাচ্ছি তাদের যদি আমি যোগ করি, আই ক্যান গেট দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম। ঠিক আছে, নাও ক্রাইটেরিয়া যেহেতু, সুতরাং আমাকে জাজ করতে হবে যে কোন প্রপার্টির জন্য এটা সুবিধা বা কোনটার জন্য এটা খারাপ। দ্য লোয়ার is the average waiting time AWT greater it is। তার মানে যত আমার ওয়েটিং টাইম কম হবে তত কিন্তু আমার ভালো প্রসেস বা ভালো শিডিউলিং। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমার ওয়েটিং টাইম। আর একটা ক্রাইটেরিয়া আছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা অনেকটা বড়, আমি বলে দিচ্ছি, তাও আমি লিখেও দিচ্ছি। কিন্তু রেসপন্স টাইম আমার শিডিউলিং এ ডিপেন্ড করে ঠিক কথা, বাট ম্যাথামেটিক্যালি যখন আমরা শিডিউলিং করবো সেখানে কিন্তু আমার রেসপন্স টাইম কোনোভাবেই আসবে না। স্টিল আমাদের কিন্তু রেসপন্স টাইমটা জানতে হবে যে হোয়াট ইজ দ্য রেসপন্স টাইম। রেসপন্স টাইম বলতে গেলে আমরা দুটো কনসেপ্ট আমাদের মাথায় আসে, আমি ফার্স্ট লিখে নিই। The next is a response time. Response time. T. Yeah. What is response time and how it is actually defined? আমরা বেসিক্যালি রেসপন্স টাইম যদি বলি তাহলে আমাদের দুটো সিস্টেমের কথা আমরা সবসময় বলি। এক, যেটাকে আমরা বলছি যে টাইম শেয়ারিং সিস্টেম, ঠিক আছে? আর একটাকে আমরা বলি রিয়েল টাইম সিস্টেম। না, হোয়াট ইজ এ টাইম শেয়ারিং সিস্টেম? টাইম শেয়ারিং সিস্টেম মানে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। অর্থাৎ আমরা যখন মাল্টিপ্লেক্স করব বা অনেকগুলো প্রসেসকে যখন পরপর এক্সিকিউট করাবো, তখন আমরা কি করি না, একটা টাইমকে শুরু কতগুলো ইয়েতে ভেঙে নিই, মানে যেটাকে আমরা বলছি টাইম কোয়ান্টা। এবারে এইগুলো এক একটা যদি এক একজনের জন্য অ্যালোকেট করা হয় তখন আমরা এটাকে বলি টাইম শেয়ারিং সিস্টেম। ঠিক আছে, যদি এটা টাইম শেয়ারিং সিস্টেম হয় এটাকে আমরা কিরকম ভাবে বলি, মানে বেসিক্যালি আমরা দুটো ওয়েতে এটাকে ডিফাইন করতে পারি। দ্য ফার্স্ট ওয়ান ইজ টাইম শেয়ারিং সিস্টেম। Now, in this system, if maybe defined as the internal from the time the last character of a command line of a program to the time the last result appears
on the terminal. ঠিক আছে, মানে আমি একটা কমেন্ট লিখলাম, লিখে সেটাকে এন্টার মারলাম, এই এন্টার মানে লাস্ট ক্যারেক্টার লেখার পর আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি দা, এবং না এটা দেওয়ার পরে আমরা রেসপন্স মানে আমার তার আউটপুটটা স্ক্রিনে পেতে মাঝে একটা টাইম নষ্ট হয় বা এলাপস দরকার লাগে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দা কি বলে তোর রেসপন্স টাইম। এটা কিন্তু টাইম শেয়ারিং এর ক্ষেত্রে যেখানে প্রত্যেক আলাদা আলাদা করে টাইম স্লট বলে দেওয়া থাকে এবং সে তাই সেই অনুযায়ী যখন রেসপন্স করবে সেটাকে আমরা বলছি। এখানে বলে রাখি যেটা সেটা হচ্ছে যত এই টাইমটা কম হবে তত কিন্তু বেটার হবে, কারণ রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই রেসপন্স টাইমটা কিন্তু প্রায় শূন্যর কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমরা যখন টাইম শেয়ারিং সিস্টেমে তখন এইটা দিয়ে আমরা ডিফাইন করলাম। ঠিক একইভাবে যদি আমরা রিয়েল টাইম সিস্টেমের কথা বলি, রিয়েল টাইম সিস্টেম, ঠিক আছে, রিয়েল টাইম সিস্টেমের ক্ষেত্রে আমরা এটাকে ডিফাইন করব it may be defined as the interval from the time and interval or internal or external internal or external it will depend as an internal or external event is signed to the time first instruction of the respective interrupt service, INTERRUPT, interrupt service routine. Yeah, so that is actually the classical definition of this one. Yeah, কি বললাম আমরা, it may be defined as the interval from the time an internal or external event is signed to the time the first interaction of the respective interrupt service route. আচ্ছা, এইখানে একটা টার্ম এটা একটুখানি বলে দিই, ISR, এটাকে আমরা বলি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন মানে হচ্ছে এই যে আমরা কোনো একটা প্রসেস, আমরা তো দেখবো, জাভা প্রোগ্রামিংও দেখবো, যখন আমরা কোনো একটা প্রসেস এক্সিকিউট করছি সেই অবস্থায় যদি হঠাৎ একটা কোনো রায়ের প্রসেস এসে যায় তাহলে তখন এক্সিস্টিং প্রসেসটাকে বন্ধ করে আর একটা প্রসেস চালানো হয়, তাহলে এইটাকে আমরা বলছি ইন্টারাপ্ট। ঠিক আছে, তাহলে ইন্টারাপ্টটা বেসিক্যালি কিন্তু একটা সাব রুটিন বা একটা কিন্তু ফাংশন, যে ফাংশনটা কিন্তু আমরা বেসিক্যালি এখানে এক্সিকিউট করাই। ঠিক আছে, সেটাকে আমরা বলছি যে এটা হচ্ছে বেসিক্যালি দ্য ইন্টারাপ্ট। আমরা বেসিক্যালি শিডিউলিং অ্যালগরিদম গুলোকে দুটো ভাগে ভাগ করি।
শিডিউলিং অ্যালগোরিদম শিডিউলিং অ্যালগোরিদম বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করি। ফার্স্ট ভাগটাকে আমরা বলি নন প্রিমটিভ। নন প্রিমটিভ অ্যালগোরিদম, আর একটা ভাগকে আমরা বলি প্রিমটিভ অ্যালগোরিদম। algorithm. Clear? Now, what is non-preemptive and what is preemptive algorithm? Basically, যখন কোনো একটা প্রসেস চলছে এই অবস্থায় যদি আরেকটা ইম্পর্টেন্ট প্রসেস চলে আসে, তাহলে যদি আমরা এরকম ভাবে ভাবি যে ওই প্রসেসটাকে ফর টাইম বিং বন্ধ করে দিয়ে নেক্সট প্রসেসটা এক্সিকিউট করব,